মানে আগে যে জিনিসটা বলতা নরমালি দেখো চিন্তা করো আগে কি বলতা যে বাসেরহাটে যাব কি আই উইল গো বাসেরহাট তারপর কি না ব্যাম্বু মার্কেট কোনটা স্যার Let's go to Bashirhat. আই উইল গো টু ব্যাম্বু মার্কেট বাডিটক একটা না, অ্যাপ আছে স্যার। ওই অ্যাপে তো ইংলিশে র্যান্ডমে স্যার এটা বাসেরহাটই হবে, কারণ বাসেরহাট একটা প্লেসের নাম, এটার ট্রান্সলেশন করা ঠিক হবে না, বাসেরহাটই হবে। আচ্ছা যাই হোক আমার বিষয়টা ওখানে ছিল না আমার বিষয়টা একটু যোগ ছিল তোমরা হয়তো সেটা ধরতে পারো নাই তো যাই হোক স্যার এটাই হলো স্যার বিষয় বাডিটক একটা অ্যাপ আছে ওই অ্যাপে তো র্যান্ডমলি অনেকের সাথে কানেক্ট হয় ওই অ্যাপে ইংলিশে স্পিক করা যায় আর কি না অ্যাপ ঠিক আছে দ্যাটস ট্রু কিন্তু অ্যাপের চাইতে তোমাকে নিজেকে বলতে হবে নিজেদের সামনাসামনি বলতে হবে বুঝতে পারছো কিনা ইয়েস স্যার বন্ধুদের সঙ্গে যা বলছে আই উইল পে কথাটা বুঝো এই যে ছোট ছোট আই উইল বাই পটেটো রাইস সামথিং কথা বুঝতে পারছো কিনা এই ছোট ছোট ইংলিশ শব্দগুলো দিয়ে শুরু করবা ছোট ছোট কমিউনিকেশন জাস্ট ভার্বাল সাথে সাথে ইউটিউব তো আছে হেল্প নিবা ওকে বুঝতে পেরেছি কথাটা আমরা কি বুঝতে পারছি কথাটা জি স্যার কথাগুলো এইভাবে নিজেদের মধ্যে একটা গ্রুপ করে তোমরা এই কাজগুলো করবা ওকে যাই হোক তো এই হলো দিন শেষে আমার বক্তব্য নিজেদের ডেভেলপমেন্ট একটু করতে হবে তো আমরা যে কথাটা বলছিলাম আমাদের কোর্সের নাম ইন্ট্রোডাক্টরি ক্রপ বটনি তো আমি যে কোর্সগুলো নিয়ে থাকি মানে কোর্সের মধ্যে যে কন্টেন্টটা আছে কন্টেন্টের যে অংশটুকু আছে সেই অংশটুকু থেকে আমি তোমাদের জন্য সময় আছে আরো কিছুক্ষণ 30 মিনিটের মতো একটু কথা বলে নেই তোমাদের সাথে আম্মু আম্মু এখন মিউট কর। অসুবিধা নেই কোনো সমস্যা নেই মিট করা লাগবে না আমি বুঝাতে পারছি তোমরা সবাই খুলে রাখবা বুঝাতে পারছি কথাটা সবাই ওপেন থাকবা অতটুকু নয়েজে কোনো নয়েজ হবে না জি স্যার ক্লিয়ার জি স্যার আমরা অনেক বড় হয়েছে কিছু কিছু শব্দ আমরা নিজেরাই চুপচাপ থাকবো যে ঠিক আছে এটা আসবে জি স্যার বুঝাতে পেরেছি কথাটা যদি ক্লাস করতে চাও আর যদি মনে করো যে এভাবে করে দিয়ে চলে গেলাম বাইরে এটা ওই যে বললাম দুর্নীতির কথা এটা কিন্তু তোমাদের উপর নির্ভর করবে কারণ আমাদের অনেক শিক্ষকের অভিযোগ আছে যে তোমরা এইভাবে অন করে দিয়ে চলে যাও তো যেটা শোনো আলটিমেটলি ফাঁকি দেখো একটা কথা বলি পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না এটা মাথায় রাখবা পরিশ্রম ছাড়া তুমি ভালো খেলোয়াড় হতে চাও ভালো অ্যাথলেট হতে চাও বুঝতে পারছো কিনা ভালো স্টুডেন্ট হতে চাও যেটাই হতে চাও না কেন তুমি হ্যাঁ ভালো বিজনেসম্যান হতে চাও পরিশ্রম ছাড়া হবে না এইখানকার পরিশ্রমটা কি তোমাকে মনোযোগ সহকারে ক্লাস শুনতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে বুঝছো যদি এইখানে ফাঁকি দাও নিজে ফাঁকিতে পড়বা ডেফিনেটলি পড়বা এটা মনে করার কারণ নাই কোনো শেয়ারিংটা দেখতে পাচ্ছ কি তোমরা জি স্যার জি স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমার মূল উদ্দেশ্য আছে ক্লাস নেওয়ার জন্য না এটা অন করছি এই জন্য না যে ক্লাস নিব আজকে মানে ক্লাস নিব কিছুটা কিন্তু সেটার জন্য মূল কথা না আমি কোর্সটা একটু দেখাবো তোমাদেরকে কি দেখতে পাচ্ছ এখন তোমরা স্যার দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে না তাই তো ফাইলটা ওপেন হয়নি স্যার ঠিক আছে অসুবিধা নেই এখন দেখা যায় তাই তো জি স্যার দেখা যায় ওকে যাই হোক এখন তোমরা যে জিনিসটা আমি সেল নিয়ে আমি কথাবার্তা বলে এখানে একটু লেখালেখি করবো একটু হালকা করে সেই জিনিসটাই বলছি তোমাদেরকে দেখো আমি কিন্তু খুব ভালো লিখতে পারি না তারপরে আমার যে সেলের যে ক্লাসগুলো আমি নেব মূলত কোর্সে যে কন্টেন্টটা আছে আমাদের সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে সেল আমি লিখছি দেখো দেখা যায় কিনা জি স্যার সেল তোমরা একটু কাগজ কলম থাকলে একটু হালকা করে লিখে নিতে পারো সেল তারপরে ক্লাসটা হচ্ছে সেল ওয়াল কন্টেন্ট একেবারে সরি সেল ওয়াল দেখা যায় তারপরে জি স্যার সেল ওয়াল তার প্রথমে সেল প্রথম ক্লাস মানে প্রথম কন্টেন্টটা হচ্ছে সেল তারপরে কন্টেন্টটা হচ্ছে তোমার সেল ওয়াল তারপর টিস্যু এগুলো তোমরা অনেকটা পরিচিত you are somehow known by this as you already studied this we just recall it for your further
ওকে, তারপরে হচ্ছে টিস্যু। আই রাইট হেড টিস্যু। টিস্যু দেখতে পেয়েছো তোমরা? জি স্যার। জি স্যার টিস্যু। তারপর হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। প্রাইমারি কি আমি 1 ডিগ্রি দিলাম, তোমরা জানো এইভাবে লেখা যায়। প্রাইমারি স্ট্রাকচার, তোমরা কিন্তু প্রাইমারি লিখবা। ইউ হ্যাভ টু রাইট প্রাইমারি। প্রাইমারি স্ট্রাকচার। হয়তো শুনতে পাচ্ছ আমার কথা সাথে? This is the primary structure. Is there any foreign students? Is there any foreign student here? No, sir. No. If someone, if foreign student present here, please speak up. Okay. So primary structure. Then primary structure দেখা যাচ্ছে কি? যদিও লেখাটার উপরে লেখা হয়েছে। জি স্যার তারপরে হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার, সেল 1 নাম্বার, সেল ওয়াল 2 নাম্বার, টিস্যু 3 নাম্বার, প্রাইমারি স্ট্রাকচার 4 নাম্বার এবং সেকেন্ডারি স্ট্রাকচার 5 নাম্বার। তারপর হচ্ছে অ্যানাটমি অফ ফিল্ড ক্রপস। পার্টিকুলার কতগুলো ফিল্ড ক্রপস আছে সেগুলো আমরা অ্যানাটমি পড়ব। অ্যানাটমি অফ field crops. Anatomy of field crops, এটা হলো একটা চ্যাপ্টার। এটার মধ্যে কয়েকটা ক্রপস, অনেকগুলো ক্রপস আছে। আমরা হোপফুলি কতগুলো ক্রপের করার চেষ্টা করি। বা যেমন এখানে আছে রাইস, আমি নাম লিখছি না। রাইস, হুইট, সুগারকেন, মেইজ, জুট, কিউকার বিট, মাস্টার্ড, সানফ্লাওয়ার এন্ড ল্যান্টিল অর পি। আমরা নাম শুনেছি হয়তো বা রাইস, হুইট। তোমরা কথা না বুঝতে পারলে আমাকে বলবা যে স্যার বুঝতে পারছি না। রাইস, হুইট, সুগারকেন। Rice, wheat, sugarcane, maize, jute, cucumber beet, mustard, sunflower, and lentil or pea. So these are the crops. We'll study the anatomy of this. And last chapter is embryology. Last chapter is embryology. Last chapter is embryology. Okay. Last chapter is embryology. Last chapter is embryology. এগুলা কিন্তু লাইট অনেক কম, বুঝছেন? সরি একটু মানে রাত্রেবেলা আমি বলি শাহিন সাহেব, রাত্রেবেলা কিন্তু দেখতে পাই না খুব একটা ভালো। আমি এজন্য এটাতে একটা রিভিশন দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? কাজ করে। হ্যাঁ, স্যার ওখানে বসে কাজ করে। দেখতে পারবেন সব নগদ টাকা দেখিয়ে দেব। 20-25 মিনিট আছে আমার ক্লাস করে। তাহলে 20-25 মিনিট তাহলে ওটা লাগিয়ে দিই। ওটা লাগিয়ে দিয়ে আসেন। আচ্ছা সরি, আমি আসি এখন তোমাদের সাথে। তাহলে আমরা চ্যাপ্টারগুলোর নাম জেনেছি, তাই তো? কি কি চ্যাপ্টার আমরা পড়বো? জি স্যার। সেল ওয়াল, টিস্যু, দেন প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, অ্যানাটমি অফ ফিল্ড ক্রপস। এগুলোর মধ্যে রাইস, হুইট, সুগারকেন, মেইজ, জুট, কিউকার বিট, মাস্টার্ড, সানফ্লাওয়ার, ল্যান্টিল, পি। এগুলো হয়তো দেখা যায় অ্যাজ এ হোল কিছু কিছু পড়লে আমরা একটা সাথে আরেকটা কনসেপ্ট করতে পারবো। এমব্রিওলজি, ঠিক আছে? এই কয়েকটা পার্ট থাকলো, এই কয়েকটা পার্ট আমরা আসলে পড়াশোনা করব। তো শুরু থেকেই যে চ্যাপ্টারটা ক্লাস নিব সেটা হলো সেল। আমি কিন্তু মোটামুটি চেষ্টা করব অ্যাকর্ডিং টু সিলেবাসে যা আছে সেই অনুযায়ী আমি ধারাটা বর্ণনা করার চেষ্টা করব। আর হয়তো নেক্সট ক্লাসে আমি কোন ক্লাসটা কবে নিব আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, ঠিক আছে? আর তোমাদের রিকোয়েস্ট থাকলো আমি বলি একটা, তোমাদের কাছে তোমরা কি আশেপাশে কেউ আছো? আমি চাই আমি যে চ্যাপ্টার পড়াবো আমি কিন্তু চাই যে তোমরা সেই অংশটুকু বইয়ের ফটোকপি করে রাখো। যদি পড়াশোনাটা তোমরা যদি কেউ একজন আসো আমার এখানে, আমি দিয়ে দিলাম। স্যার আমি আসি এখানে বাসায়। স্যার যাওয়া পসিবল। আপনি এখন অফিসে আছেন? ঠিক আছে, অসুবিধা নেই। অফিসে আমি অফিস থেকে ক্লাস দিচ্ছি। তো যে কথা বলছি আমি অংশটুকু কিছু কিছু দিয়ে দিলাম, ফটোকপি করে নিয়ে নিলে এগুলো তোমাদের কাছে থাকলো, এতে সুবিধা হবে। তোমাদেরকে বলে রাখি আমি আগের দিন বলবো এই ক্লাসটা নিব, তোমরা একটু পড়াশোনা করবা, এইটা তোমাদের জন্য বেটারমেন্ট হবে। আমি বারবার করে বলছি তোমাদেরকে কোনো কিছু পরিশ্রম ছাড়া হবে না।
এটা মাথায় নিও, পরিশ্রম ছাড়া কোনো কিছু হবে না। তো এই জিনিসটা বলছি, এটা হলো বিষয়। তো সেক্ষেত্রে তোমরা যদি থাকো আশেপাশে কেউ, আজকে হোক কালকে হোক, তোমরা এসে আমার কাছে বই নিয়ে যাওয়া, ফটোকপি করে আমি বইটা জমা দিয়ে দিলে তোমরা ফটোকপির অংশগুলো নিবা। কারণ আমি পার্টিকুলারলি কোনো নোট দেই না, এটা একটু মাথায় রাখো। তাহলে তোমরা পরে বিপদে পড়বা যে স্যার কি করতেছে, অন্যরা স্যার ওইভাবে শীট দেয়, আমি শুধু বইয়ের ফটোকপিটুকুই শুধু দেই। কি দেই? বইয়ের কোন একটা চ্যাপ্টারের ফটোকপিটুকুই দেই। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। হ্যাঁ, তো সুতরাং জি, এটা স্যার। আমি আগে থেকে ওয়ার্ন করছি তোমাদেরকে, বইয়ের ফটোকপি তোমাদের কাছে থাকা লাগবে। আমি ওইভাবে নোটপত্র বা শীটপত্র দেই না, এটা মাথায় রাখো। বাজারে হয়তো অনেক অ্যাভেলেবল শীটপত্র, সেটা আলাদা জিনিস, সেটা আসলে আমার সাথে কনসার্ন নেই। আমার কনসার্ন হচ্ছে আমার বইয়ের ফটোকপি। যেহেতু তোমাদেরকে সবাই লাইব্রেরিতেও বই দিতে পারবে না ওইভাবে, তো চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে বই ফটোকপি করে নিতে বলবো, এবং এটা তোমাদের দিন শেষে তোমাদেরই একটা মানে সম্পদ হিসেবে কাজ করবে, আমি বিশ্বাস করি। জি স্যার। ওকে স্যার, কোনো বুক রেফারেন্স কি দেওয়া যাবে? হ্যাঁ, বুক রেফারেন্স অবশ্যই দেওয়া যাবে, সেটা তো দিবই বুক রেফারেন্স, যদি নিজে কালেকশন করতে বলেন গুড। স্যার বুক রেফারেন্সটা দিলে ভালো হয়। আমি দিব সেটা, জি স্যার, সেটা ধন্যবাদ। দেবো, ঠিক আছে, আমি সেটা দেবো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। যেমন সাধারণত আমি 2টা বই থেকে পড়াশোনা করাই তোমাদেরকে, অত বেশি নিজেও পড়ি না। একটা হচ্ছে এইটা, এই বইটা ছিল, দেখছো এই বইটা? এটা নতুন ভার্সন বইটা, এটা নতুন বই, মানে এটা পুরাতন ভার্সনও আছে। যাই হোক, স্যার আমি নামটা যদি বলতেন। নামটা একটু বলে দিতেন। হ্যাঁ, আমি বলছি বা লিখেও দিব তোমাদেরকে। আরেকটা হচ্ছে প্ল্যানেট অ্যানাটমি, এই দুইটা বই মূলত দুইটা অর্থাৎ ট্যাক্সোনমির জন্য এটা ভালো, অর্থাৎ হাসান স্যার যেটা পড়ায় সেটার জন্য ভালো, প্লাস এটা আমি যেটা পড়াবো সেটা এখান থেকে ভালো কোনো জায়গায় দুইটাই। স্যার রাইটারটার নামটা? আমি তোমরা এত অধৈর্য হয় না, আমি দিচ্ছি। আচ্ছা দেখো, প্রথম হচ্ছে আমি যে কথা, একটা বইয়ের নাম হচ্ছে অ্যানাটমি, প্ল্যান্ট অ্যানাটমি। দেখো লিখছি আমি, প্ল্যান্ট অ্যানাটমি, নামটা খুবই সহজ। প্ল্যান্ট অ্যানাটমি, ওকে, বাই বিপি পান্ডে। বিপি পান্ডে, PANDEY, by BP Pandey. Okay, by BP Pandey, plant anatomy by BP Pandey. Clear? জি স্যার। Plant anatomy by BP Pandey. লিখেছো হপফুলি সবাই? জি জি স্যার। ওকে, আচ্ছা, প্ল্যান্ট অ্যানাটমি বাই বিপি পান্ডে। আর নেক্সট বইটা হচ্ছে, আরেকটা বই হচ্ছে, এই দুটো থেকেই মূলত, হ্যাঁ বোটানি শুধু না, আসলে এটা বইয়ের আরো নাম আছে, ওরা একটু মানে আকর্ষণ করার জন্য ওইভাবে লিখছে আর কি। বোটানি ফর দ্য ডিগ্রি স্টুডেন্টস, বোটানি ফর দ্য, বোটানি ফর দ্য, লেখাটা দেখতে পাচ্ছ? জি স্যার। ফর দ্য ডিগ্রি স্টুডেন্টস। ডিগ্রি স্টুডেন্টস, লাগতে লাগে। হপফুলি দেখতে পাচ্ছ তোমরা, ডিগ্রি স্টুডেন্টস, একটু ওভারল্যাপিং হয়ে গেল, এস আছে এখানে, ডিগ্রি স্টুডেন্টস, শুধু স্টুডেন্ট না, স্টুডেন্টস। ওকে, বোটানি ফর দ্য ডিগ্রি স্টুডেন্ট, বুঝতে পেরেছো কিনা তোমরা? জি স্যার। আচ্ছা, সব হপফুলি বুঝতে পেরেছো। এটা রাইটার নাম হচ্ছে এসি দত্ত, এসি দত্ত, DU TTA, ডাবল টি। TTA. Okay, so TTA, এসি বটানি ফর ডিগ্রি স্টুডেন্টস। ওকে, মূলত এই দুইটা বই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও প্ল্যান গ্রুপস নামে একটা বই আছে মুখার্জির, হ্যাঁ, তারপরে মডার্ন প্র্যাকটিক্যাল বুক অফ বটনি, এটাও আছে, এসি দত্তেরই বই এটা। তো এছাড়াও কার্ল টুইস্ট, তারপরে ক্যাথারিন ইসাউ একটা ভালো বই আছে, নাম জানা দরকার, ক্যাথারিন ইসাউ, কে ইসাউ আমরা বলি, প্ল্যান্ট অ্যানাটমি নামে। হ্যাঁ, তারপরে দত্তর তো বললাম,
তারপর অ্যান ইন্ট্রোডাকশন টু প্ল্যান্ট অ্যানাটমি, এমস এন্ড ম্যাকডানিয়েলস এর বই আছে, এগুলো তোমরা আরো লাইব্রেরিতে দেখতে পারো। ঠিক আছে, এছাড়াও আরো অন্যান্য বই আছে, আর হেল্পফুলি ইন্টারমিডিয়েট আবুল হাসান বা গাজীর বই আছে কিছু কিছু। ঠিক আছে, এগুলো তোমাদের হেল্পফুল হবে তোমরা যদি ফার্দার স্টাডি করতে চাও। আর কিছু কিছু ক্ষেত্রে যদিও নতুন ভার্সনের ওরা সিলেবাস অনুযায়ী বই তৈরি করছে, সেক্ষেত্রে পুরাতন বইগুলো কালেকশন করতে পারলে ভালো হয় আরো। তো যাই হোক, তাহলে মোটামুটি এই দুইটা বই তোমরা যদি কভার করতে পারো, হ্যাঁ, হোপফুলি তোমরা অনেক better আর আরেকটা কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে, আর ক্লাসে একটু অ্যাটেন্টিভ হইতে হবে, কারণ ক্লাস বিশেষ করে কুইজ পরীক্ষাগুলো, হ্যাঁ, সাধারণত ক্লাসের উপরেই অনেকটা নির্ভর করে। যদি ক্লাস ভালোভাবে করা বুঝতে যদি পারো তাহলে ভালো আনসার করতে পারবে। তো এই জিনিসটা একটু মাথায় রেখো, হ্যাঁ, এই জিনিসটা। তো এইখানে একটু বললাম, আর আজকে জাস্ট আর 5 মিনিট 5 থেকে 7 মিনিট আর কথা বলবো তোমাদের সাথে। তার আগে তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা বলো, কোনো বক্তব্য থাকলে তোমরা দিতে পারো। স্যার আমরা যারা বাসায় আছি তারা আমরা কিভাবে এটা পাবো স্যার? মানে এটা বলতে মানে বইয়ের ফটোকপি, পিডিএফ নিবি? বইয়ের ফটোকপি জি স্যার। তোমার বন্ধুরা হয়তো হেল্প করবে তোমাদেরকে। দেখো একজন একটা কথা বলেছে, পিডিএফ নিয়ে মানটা বুঝাইছে তখন থেকে কিচ্ছু বোঝা যায় না স্লাইড গুলা। স্যার বইগুলো কি দিনাজপুরে পাওয়া যাবে? আমি কিন্তু স্লাইড বলতে আমি জাস্ট এটা ফটো, আমার জাস্ট আমি কিন্তু ওইভাবে কোনো স্লাইড তৈরি করি না। এটা কি বোঝা যাচ্ছে না? একজন বলছো, কথা বলো পরিষ্কার করে, সমস্যা নেই। জি স্যার। স্যার বললে বোঝা যায় স্যার। একজন বললো যে বোঝা যাচ্ছে না, বোঝা যায় না, বা এটা কি আমার ক্লাস সম্পর্কিত কথা হচ্ছে না অন্য কোনো বিষয় সম্পর্কিত কথা হচ্ছে? জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। না স্যার বোঝা যাচ্ছে। আর ও মেবি ভুলে বলছে অন্য কোনো কথা হয়তো। না হতে পারে, সে বলতে পারে, তার অভিযোগ থাকলে সেটা বলতে হবে পরিষ্কার হিসাবে। এখানে ছিল, এখানে বিষয়টা হচ্ছে কি যে আমি যা বোঝানোর চেষ্টা করবো তুমি তা বোঝার চেষ্টা করো। এর অর্থ এই না যে যেটা পরিষ্কার না সেটা নিয়ে বলবে হ্যাঁ বুঝতে পারছি স্যার, শুধু মানে টিচারের গুড বুকে থাকার জন্য এটা করার কোনো দরকার নেই। সালাম আলাইকুম স্যার। স্যার আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলতাম, সেটা হচ্ছে যে এই যে স্যার এগ্রিকালচারের বইগুলা আমাদের যে সিলেবাস আছে অধিকাংশ জায়গায় দেখা যায় যে রেফারেন্স নামগুলা বা বইগুলা যারা লিখছে অধিকাংশ হচ্ছে ইন্ডিয়ান রাইটার দেখা যায়। তো স্যার বাংলাদেশে কি আসলে এমন কোন এগ্রিকালচার রাইটার বা মানে এমন কোন তৈরি হয় না যে বই লেখা হয় না তেমন একটা জানার ছিল। এটা জানার ছিল, যেটা প্রশ্ন করছো সেটা আসলে অনেক কিছু বিষয় আছে। ঠিক আছে, নরমালি বলি আমি। এখন মনে করো তুমি আমাকে প্রশ্নটা করছো স্যার আপনার বই নেই কেন, কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আর কথাটা এইভাবে যদি আমি নেই যে স্যার আপনার বই নাই কেন, এখন বলি আমি যে এই যে মনে করো বাইরে থেকে আমি ডিগ্রি করে আসার পরে 7 বছর হয়ে গেল। তো আসার পরে ঘটনা ঘটছে, শুধু একটু বলি যে আমাকে ক্লাস পরীক্ষা নিতে আমার দিন চলে যায়, আমার ফার্দার কিছু করার সুযোগ নেই। এটা গেল একটা দিক। বলতে পারো স্যার এটা কেন? এখন ঘটনা হচ্ছে দেখো, ঠিক এই যে কথাটা বলি, আমাদের এই ধরো আমরা যেখান থেকে বা যেটাকে আমরা ধরে এগ্রিকালচার থেকে শুরু, আমাদের বিউ বলো বা শেরে বাংলা বলো, সেখানে আমাদের যে ডিপার্টমেন্টটা আছে, শুধু আমাদের ডিপার্টমেন্টটা বলি, ওইখানে প্রায় 22 থেকে 23 জন টিচার আছে। কয়জন? 22 থেকে 23 জন টিচার আছে। তার মধ্যে 2-4 জন বাইরে থাকে পিএইচডি করার জন্য, হায়ার স্টাডির জন্য থাকে, 2-4 জন সবসময় থাকে। মোটামুটি 18 থেকে 20 জন টিচার অ্যাভেলেবেল থাকে ডিপার্টমেন্টে। কথা বুঝো? 18 থেকে 20 জন টিচার থাকে ক্লাসে অ্যাভেলেবেল থাকে। হোয়ারেজ আমাদের টোটাল টিচার হচ্ছে এখানে আমরা 7 জন। টোটাল টিচার হচ্ছে আমরা 7 জন। কোথায় 22-23 জন আর কোথায় 7 জন। তার মধ্যে আমাদেরও 2-3 জন সবসময় বাইরে থাকে। তার মানে তাহলে দেখো আমরা 5 থেকে 6 জন अवेलेबल। ওকে, 5 থেকে 6 জন अवेलेबल। তাহলে এই রেশিওটা যদি একবার চিন্তা করো যে আমাদের একই সংখ্যক স্টুডেন্ট, সবকিছু একই, কোর্স কারিকুলাম একই, এভরিথিং সেম,
তাহলে আমাকে কয় কম্প্রেশন নিতে হচ্ছে? কি তুই গ্যাস ইয়া তো ঢুকে গেছে এলপিজি, ওটা তো কিনে আনি রে ভাই। ওকে, লাইন আমার কথা বুঝতে পারো নাই, এটা একটা দিক গেল। হ্যাঁ, তারপরে যে কথাটা বলছো যে আমাদের আসলে ওইভাবে ওইটা সাপোর্ট দেয়া হয় না। আরেকটা, আমাকে শোনো, বাইরে বই লেখার জন্য স্পেশাল ছুটি আছে, তুমি চাইলে কিন্তু একটা বই লিখতে পারবে না। বুঝতে পারছো কিনা? চাইলে একটা বই লিখতে পারবে না। লিখতে পারতেছে এই যে মনে করো ইন্টারমিডিয়েট লেভেলে বই আছে না, আমাদের দেশি রাইটারদের বই সব জি স্যার। কিভাবে আছে, ওরা ওই যে প্রকাশনীর সঙ্গে স্পেশালি যোগাযোগ করে। আর ইউনিভার্সিটির পড়াশোনাটা তো ভাস্ট, অনেক বেশি, কোনো স্পেসিফিক সিলেবাস ওরিয়েন্টেড না, গবেষণা ভিত্তিক। বুঝতে পারছি কথাটা? তো আমাকে তো দুইটার মধ্যে সময় দিতে হবে, দিয়ে আমাকে নতুন কিছু তৈরি করতে হবে। আমি মনে করো বটানি ফর ডিগ্রি স্টুডেন্ট এই টাইপের একটা বই লিখি আর ওটা যদি কপি করে লিখি, সেই বইটা কি হবে? না স্যার। না স্যার। বই চুরি করলাম আমি। কথা বুঝতে পারছো কি? যে জিনিসগুলো আছে সব দিকেই একটা সময়ের বিষয় আছে, এটা একটা দিক। পাশাপাশি সেই ধরনের সুযোগ সুবিধারও দরকার আছে। হ্যাঁ, আর ইউনিভার্সিটি বইগুলোতে তোমাদের সরাসরি ওইভাবে পাবলিকেশনের পাবলিশার যারা আছে সরাসরি তোমাকে হেল্প করবে না, কারণ ওইটা ওইভাবে বিক্রি হবে না। কথা বুঝতে পারছো কিনা? ইন্টারমিডিয়েট লেভেল বা এ লেভেলে যেভাবে বই বিক্রি হয়, এ লেভেলে বই বিক্রি হবে না, কারণ এটা ওই সিলেবাস ভিত্তিক বই তৈরি করা যাবে না। কথা বুঝতে পারছো কিনা? জি। একটা বিষয়কে কনসার্ন করে অনেক বড় ইন ডেপথে কথা বলা যাবে, কিন্তু দেখা যাবে একটা সিলেবাসে ওর হয়তো একটা বা দুইটা চ্যাপ্টার কাজে লাগবে। এই যে মনে করো এই বইটাতে তোমাদের পুরো জিনিসটা কাজে লাগবে না, এক থেকে দুইটা অংশ কাজে লাগবে। বুঝতে পারছো কিনা? এই বই থেকে দেখা যাবে 2 থেকে 3টা অংশ কাজে লাগবে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। বিষয়গুলো হচ্ছে একরকম। আর আরেকটা টেন্ডেন্সি হচ্ছে যে আমাদের বই কেনার মানসিকতা কম, যে কোনো কারণে হোক না কেন, দিস ওয়ে দ্যাট ওয়ে, এটা একটা বিষয়, যার ফলে প্রকাশক যারা আছে তারাও খুব একটা উদ্বুদ্ধ হয় না, কারণ তাদেরকে তো আলটিমেটলি বেনিফিট করতে হবে। বুঝতে পারছো কিনা? তবে দিন শেষে যেটা বলবো, যেটা ব্যর্থতা আমাদেরই, আমরা এদিকে সময় দিতে পারিনি, যেভাবে হোক না কেন আমরা সময় দিতে পারি না। এইভাবে একটা বইয়ের পিছনে আমরা এইভাবে সময় দিতে পারি না। যারা হয়তো একেবারে সবকিছু ত্যাগ করে, সংসার ধর্ম সবকিছু ত্যাগ করে করতে পারে, তারা হয়তো করতে পারে। বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। এই হলো বিষয়। তোমার এই প্রশ্নের উত্তর হলো এইটা। আর কার কোনো কিছু প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো। ক্লাস নিচ্ছি। আচ্ছা, যাই হোক, তাহলে শোনো, আমি জাস্ট সংক্ষেপে 2-4টা একটু কথা বলি, কথা বলে তোমাদের আজকে এই ক্লাসটা এখানে শেষ করি। যেহেতু আমাদের প্রথম ক্লাসটা হবে সেল, আমরা একটা সেলের ছবি দেখার চেষ্টা করছি। তো এখানে ডেফিনিশন আমি যদি বলি, একটু তোমরা যদি লিখে নিতে পারো একটু বেটার হয়। একটু খালি একটা সেলের ডেফিনিশন খুবই বেসিক ডেফিনিশন, তোমরা এর চেয়ে বাড়াইতে পারো, কমাইতে পারো, আর দেখতে পারো। এটা লিখতে পারো বেসিক ফান্ডামেন্টাল, basic or fundamental and structural unit of body. Cell is the basic or fundamental and structural structure of a body. Structural and functional structure and functional function of a body. Structure and function of a body. Cell is the basic structural and functional unit of a body. Hopefully লিখেছি তোমরা। কি বললাম আমি? Cell is the basic or fundamental, basic fundamental কথা একই, structural and functional unit of a body, এটাকে আমরা সেল বলছি। সুতরাং প্ল্যান্ট সেল যদি বলি তাহলে আমরা কি বলবো? প্ল্যান্ট বডি। অ্যানিমাল সেল বলতে চাইলে আমরা কি বলবো? অ্যানিমাল বডি। ডেফিনিশন একই রকম, শুধু ওই জায়গাটুকু বডির জায়গায় প্ল্যান্ট বডি, অ্যানিমাল বডি বলবো। এছাড়া আরো ডেফিনিশন আছে, তোমরা বই থেকে দেখে নিবা। ডেফিনেশনটা আরেকবার বললে ভালো হতো। আমি বলছি বেসিক অথবা ফান্ডামেন্টাল, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অর্থাৎ গঠনগত এবং কার্যগত ইউনিট, ওকে, অফ এ বডি। এন্ড বডি বলতে নরমালি সেলের ডেফিনিশন, কিন্তু যখন আমি প্ল্যান্ট বডি বলবো তখন প্ল্যান্ট সেল হবে, যখন এটা অ্যানিমাল বডি বলবো তখন এটা অ্যানিমাল সেল হবে।
তো এখানে একটা জিনিস মাথায় রেখো, প্ল্যান্ট সেলের এবং এলিমেন্ট সেলের মধ্যে পার্থক্য আছে। প্ল্যান্ট সেল এন্ড অ্যানিমাল সেল, এই দুটোর মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। কি কি পার্থক্য আছে এটা তোমাদেরকে একটু জেনে নিতে হবে। ওকে, এটা তোমাদের একটা হোম স্ট্রাকচার থাকবে, প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের মধ্যে কি পার্থক্য, এতটুকু। আচ্ছা, এই গেল। আমি যদি এটা বলি কথাবার্তা, এর সাথে আমি যে অংশটুকু তোমাদের সাথে বলতে চাই, এখানে একটু দেখো এই অংশটুকু তোমাদের একটু দেখাই। আমি আজকের মতো ক্লাস শেষ করবো। এখানে দেখো একটা সেলের তোমরা যদি ইয়া নিতে চাও, স্ক্রিনশট নিতে চাও, নিতে পারো। হ্যাঁ, এই অংশটুকু এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। হ্যাঁ, এই যে সেলের যে স্ট্রাকচারটা আছে, এই সেলের স্ট্রাকচারটা দেখো। এখানে সেল দুইটা অংশ, একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক কম্পোনেন্ট, এটা হচ্ছে নন প্রোটোপ্লাজমিক কম্পোনেন্ট। দেখা যায় কিনা? জি স্যার। পরিষ্কার দেখা যাওয়ার কথা। তোমরা একটা জাস্ট ক্লিক করে একটা ইয়া নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথাবার্তা। সব জিনিসগুলো এখানে মোটামুটি কভার করা হয়েছে, যে প্রোটোপ্লাজমিক কম্পোনেন্ট এবং নন প্রোটোপ্লাজমিক কম্পোনেন্ট। তো প্রোটোপ্লাজমিক যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো দেখো, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। প্লাস্টিডের আবার কতগুলো ভাগ আছে। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, স্পেরোজোম, মাইক্রোটিউবুলস, গলজি বডি। আর সেলের যে নন প্রোটোপ্লাজমিক যেটা আছে সেটা ভ্যাকিউল এবং এরগাস্টিক সাবস্টেন্সেস। আবার এরগাস্টিক সাবস্টেন্স তিন ধরনের: ফুড প্রোডাক্ট, সিক্রেটরি প্রোডাক্টস, ওয়েস্ট প্রোডাক্টস। আবার ফুড প্রোডাক্টস এর তিনটা ভাগ আছে: নাইট্রোজেনাস, নন নাইট্রোজেনাস, ওকে, এবং ফ্যাটস এন্ড অয়েলস। নন নাইট্রোজেনের মধ্যে আছে স্টার্চ, সেলুলোজ, সুগার, আমরা জানি এগুলো। নাইট্রোজেনের প্রোটিন, অ্যামিনো অ্যাসিড। আর কিছু আছে ফ্যাটস এন্ড ফ্যাটি অ্যাসিড। আর সিক্রেটরি প্রোডাক্টস মধ্যে এনজাইমস, পিগমেন্টস, নেকটার। আর ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে আছে ট্যানিনস, মিনারেল ক্রিস্টাল, ল্যাটেক্স, এসেনশিয়াল অয়েলস। এই এসেনশিয়াল অয়েল বলতে সুগন্ধি জাতীয় যে অ্যারোমাগুলো আছে সেগুলো। হ্যাঁ, এটা মানে প্রয়োজনীয় তেল না। এটার অর্থ কি? আমরা যে আতর ব্যবহার, পারফিউম ব্যবহার করি, সে কথাগুলো এখানে বোঝানো হয়েছে। মোটামুটি এই অংশটুকুই তোমাদের দেখাতে চেয়েছিলাম। আরেকটা অংশ আছে, একটু দেখে নাও। সেলের স্ট্রাকচার। তোমরা একটা ভালো সেলের, বিশেষ করে প্ল্যান্ট সেলের একটা ভালো স্ট্রাকচার, টিপিক্যাল স্ট্রাকচার আঁকবা, শিখবা, প্র্যাকটিস করবা। ভেরি ইম্পর্টেন্ট। কুইজ হোক, মিড টার্ম হোক, ফাইনাল হোক, এগুলোর কথা না কোনো ফরম্যাটে থাকবেই। বুঝতে পেরেছো কিনা? তো সুতরাং এই জিনিসটা করবা। যারা আড্ডা দিচ্ছ, আড্ডা দিতে পারো, নো প্রবলেম এট অল। হ্যাঁ, বাট ফাইনালি ইউ হ্যাভ টু সাফার। এই কথাটা এতটুকুই বলছি। তো এই হলো বিষয়। তো এতটুকুই। স্যার এবং সাথে আমাদেরও ডিস্টার্ব হচ্ছে সাউন্ডটা। হ্যাঁ, তো তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো, নিজের বন্ধুদের ডিস্টার্ব করবা, নিজেরা ডিস্টার্ব হবা। সবাইকে একটু মিউট করে দিলে ভালো হতো স্যার। সবাইকে না, মিউট করে ভালো হবে না। তোমরা একটু দেখো, খেয়াল করো, ছবিটা একটু ক্লিক করে নাও। ওকে, আজকে শুধু আমি তাহলে কি পড়ালাম? সেল পড়ালাম, মানে সেল পড়ালাম, সেলের ডেফিনিশন, আমি সেলের একটা স্ট্রাকচার দিয়েছি, হয়তো ডিটেইলস বলবো এর পরের দিন। আর এর সাথে আমি সেলের যে অর্গানেল গুলো আছে আমরা এখান থেকে পড়ে নিয়েছি। ঠিক আছে, এই অর্গানেল গুলো আমরা, ঠিক আছে। এরপর সেলের ডেফিনিশনটা একটু আবার বলতেন। বলো স্যার, সেলের ডেফিনিশনটা একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে শুনতে পাইনি স্যার। এটা বলা হচ্ছে ফান্ডামেন্টাল, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। ফান্ডামেন্টাল, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। ওকে, ইয়েস স্যার। ওকে স্যার। আচ্ছা, তোমরা একটা জিনিস বুঝলাম, তোমরা 403 জন স্টুডেন্ট হলো, 299, বাকিদের কি অবস্থা? এখানে অনেক রকম সমস্যা আছে স্যার। যেমন হচ্ছে অনেকেরই ডিভাইস নাই এখন পর্যন্ত, অনেকের এরিয়াতে ভালো নেটওয়ার্ক কানেকশন নাই। আচ্ছা, ঠিক আছে। এই অনেক বেসিক জিনিসের উপর ডিপেন্ড করে আর কি সবাই জয়েন করতে আচ্ছা, পারে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, হোপফুলি বুধবারে আর ক্লাস নিব আমি, ইনশাআল্লাহ। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মোটামুটি পড়ে নিও। আসসালামু আলাইকুম।